পানিতে ভিজে দুজনেই চুপচাপ হয়ে গেছে রৌদ্র আর তুরা। কিছুক্ষণ আগে রৌদ্র যখন তুরার হাত ছেড়ে দিয়েছিল, তখন তুরা কোনো রকমে তার হাত ধরে ফেলেছিল আর রৌদ্রকে নিয়েই নদীতে ঝাঁপিয়ে পড়েছে। গাড়ির ভিতরে এখন দুজনই চুপচাপ। তুরা একমনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আর রৌদ্র একমনে গাড়ি চালাচ্ছে, চোখ পথের উপর, কিন্তু মন এখনও নদী আর তুরার সঙ্গে আটকে। নিস্তব্ধতা এমন, যেন শব্দের কোনো দরকার নেই, শুধু মুহূর্তের ভার আর অনুভূতি রৌদ্রের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অবশেষে দুজনেই বাড়িতে এসে পৌঁছাল। বাড়ির ভিতরে ঢুকতেই আনোয়ার খান তাদের দিকে ঘুরে দেখলেন, মুখে গম্ভীর ভাব, কণ্ঠে কঠিন গর্জন। কি ব্যাপার, তোদের দুজনের শরীর ভিজা কেন? আর এতক্ষণ কোথায় ছিলি দুজনেই? রৌদ্র সাথে সাথে বলল, মুখে হালকা বা বিব্রততা মিশিয়ে। বাবা, আসলে তুরার নাকি খুব কাশফুল দেখতে মন চেয়েছিল। বাসায় আসার আগে সেই দিক দিয়ে একটু ঘুরে আসলাম। হঠাৎ করেই তুরার সাথে আমার ঝগড়া লেগে গেল, আর তুরা আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতে লেগেছিল। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু জেদের বসে আমি তুরার হাত ধরে ওকে নিয়েই নদীতে পড়ে গিয়েছি। তুরা চোখ বড় বড় করে রৌদ্রের দিকে তাকাল। রৌদ্র সাথে সাথে চোখ মারল। তুরা চুপচাপ মনে মনে ভাবল, সালাই তো কাহিনী উল্টিয়ে দিচ্ছে। তুরার ভাবনার মাঝেই আনোয়ার খান বলল, তুরা, তুই রুমে যা। তুরা মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। আনোয়ার খান রৌদ্রের দিকে তাকিয়ে বলল, রৌদ্র, তুইও গিয়ে চেঞ্জ করে নিচে আয়। তুরার বিয়ের লিস্ট করতে হবে, সময় কম। মুহূর্তে রৌদ্রের বুকের ভিতর হঠাৎ কেমন যেন কেঁপে উঠল। তুরার বিয়ের কথা শব্দগুলো যেন তার কানে বাজল, তার মনটা হঠাৎ অস্থির হয়ে উঠল। যে চুম্বক তাকে টানছে, সেই চুম্বক অন্য কারো হাতে চলে যাচ্ছে, চোখের সামনে এক অদ্ভুত শূন্যতা। রাতের বেলা খান বাড়িতে সকল আত্মীয় স্বজন আসা শুরু করবেই না কেন, পরশুদিন তুরার গায়ে হলুদ। খান বাড়ি যেন এক মুহূর্তে উৎসবের আলো আর ধুলোর মিশ্রণে ভরে উঠল। হল রুমে সকলের আড্ডা, হাসি, খুশি আর মজা সবই জমে উঠেছে। কিন্তু এত আনন্দের মাঝেও রৌদ্রের মনে শান্তি নেই। যখন থেকে সে বুঝতে পেরেছে তুরার বিয়ে হয়ে যাচ্ছে, তখন থেকেই তার বুকের ভিতর অদ্ভুত অস্থিরতা ভর করেছে। যেন কিছু হারিয়ে যাচ্ছে, কিছু চুরি হয়ে যাচ্ছে, এক অজানা শূন্যতার অনুভূতি তাকে বারবার কাঁপিয়ে তুলছে। পাগলের মতো দেয়ালে একের পর এক ঘুষি দিচ্ছে রৌদ্র। সে কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না। তার হাতের শক্তি, ঘুষির আঘাত সবই রাগ আর বেদনার মিশ্রণে কেঁপে উঠছে। নিজের মন শুধু বলছে, তুরাকে তুই করে নে, কারণ তুই তুরার প্রতি আঁকড়ে গিয়েছিস। রৌদ্রের চোখে লাল, বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা যা তাকে কোনোভাবে শান্ত হতে দিচ্ছে না। কিছুক্ষণ ঘুষি দিয়ে রৌদ্র হাঁপাতে হাঁপাতে মাথার চুল পিছনে ঠেলে দিয়ে বলল, তুরা পাখি, তুমি আমাকে টেনে অন্য জন্যের গায়ে লেগে যেতে চাও? তা আমি হতে দিব না। আমি নিজের অনুভূতির সাথে আর লড়তে চাই না। আমার যা বুঝার বুঝা হয়ে গেছে, আমার তোকে চাই মানে চাই। আর আমি বলেছিলাম, আমাকে টানিস না, যদি টানিস তাহলে তুই বিপদে পড়বি। এখন তোর সময় শেষ, তোর বিয়ে হবে, গায়ে হলুদও হবে, তুই কবুলও বলবি, আর সেই কাজগুলোই তুই আমার নামে করবি। দিস ইজ ফাইনাল তুরা। ইউ আর মাইন। রৌদ্রের চোখে আগুন, কণ্ঠে কম্পন। বুকের ভেতর উত্তেজনা আর প্রেমের ঝড়। সব মিলেমিশে এক অদ্ভুত উত্তাপ তৈরি করছে। তুরার নাম উচ্চারিত মাত্রই যেন সময় থমকে গেছে, আর রৌদ্রের মন শুধু এই এক শব্দেই আটকে আছে। সন্ধ্যার দিকে ছাদে গায়ে হলুদ শুরু হয়। তুরাকে পাল্লার থেকে সাজিয়ে একদম পরীর মতো বানিয়ে ফেলেছে। সোনালি আলোয় তুরার মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। আমার গল্প আপনাদের পছন্দ হলে তাহলে অবশ্যই লেখিকা প্রিয়া সেনী পেইজে ফলো করবেন। সবাই একে একে তুরার গায়ে হলুদ দিচ্ছে, হাসি আনন্দে চারদিক মুখরিত। কিন্তু এই উৎসবের মাঝেই হঠাৎ সবাই খেয়াল করল রৌদ্র কোথাও নেই। এতজনের ভিড়ে তার দেখা নেই। আয়ান ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। আনোয়ার খান কপালে ভাঁজ ফেলে বলল, রৌদ্র আবার কোথায় গেল? সে কি হলুদ লাগাবে না? আরফা মাঝখান থেকে বলল, আমি রৌদ্র ভাইয়াকে গাড়ি নিয়ে বের হতে দেখেছি। মুহূর্তেই সবাই চিন্তায় পড়ে গেল, গাড়ি নিয়ে আবার কোথায় গেল সে? হলুদ অনুষ্ঠানের হাসি যেন থেমে গেল, চারপাশে এক অজানা দুশ্চিন্তার ছায়া। ঠিক তখনই কারো কণ্ঠ ভেসে এলো ছাদের দিক থেকে, জোরে, আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে। হয়েছে, আমার জন্য আর চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। সবার চোখ গেল ছাদের দরজার দিকে, যেখানে রৌদ্র দাঁড়িয়ে আছে, হাত দুটো পিছনে, মনে হচ্ছে পিছনে কিছু এনেছে। রৌদ্র এগোতে এগোতে তুরার উদ্দেশ্যে বলল, আমি একটা কাজে গিয়েছিলাম, আমার কিউট বোনা, মানে তুরার জন্য গিফটি আনতে। সকলে অবাক চোখে তাকালো রৌদ্রের দিকে।
রৌদ্র তুরার কাছে এসে পিছন থেকে কিছু একটা বের করে তুরার সামনে দিয়ে বলল, কংগ্রাচুলেশন তুরা, আমার তরফ থেকে তোর এই ছোট গিফট। তুই কি গ্রহণ করবি? তুরা সাথে সাথে খুশি হয়ে গিফটটা নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া গ। সকলেই জোরে তালি দিতে থাকল। রৌদ্র সামান্য হলুদ হাতে নিয়ে তুরার মুখে লাগিয়ে দিল। তারপর কানে কানে ফিসফিস করে বলল, রাতে এই গিফটটা খুলবি। তোর জন্য স্পেশাল কিছু আছে, একটা সুন্দর রুমাল পাবি। সেটার ঘ্রাণ নিবি, দেখবি এত সুন্দর একটা ঘ্রাণ যা তুই নিজেই পাগল হয়ে যাবে গু। কথাটা বলেই রৌদ্র মুচকি একটা হাসি দিয়ে বক্সের দিকে এগিয়ে গেল। সাথে সাথেই ছেলেদের উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল, এই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? গান দে। আমার বিয়ে আমি নাচব না তা কি করে হয়? মিউজিক অন। রৌদ্রের কথাটা শেষ হতেই বক্সে গান বাজতে শুরু করল। মুহূর্তেই ছেলেরা যেন পাগল হয়ে গেল। কেউ হাত উঁচু করে, কেউ ব্যাঙের মতো লাফাতে লাফাতে নাচতে শুরু করল। আর সেই ব্যাঙদের ভিড়ে রৌদ্র এখন ঠিক মাঝখানে, গায়ের হলুদে মেখে পুরো পাগলামির ছন্দে লাফাচ্ছে। ছেলেদের এই পাগলামি দেখে মেয়েরা হেসে একেবারে গড়াগড়ি খেতে লাগল। কেউ পেট চেপে হাসছে, কেউ ফোন তুলে ভিডিও করছে। হাসির রোল যেন ছাদটা কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সেই আন্নদের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে আরিশা। ওর চোখ কোথাও হারিয়ে গেছে। আরিশাকে এইভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আরফা এগিয়ে এলো, একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? তুই চুপ কেন রে? একটু আগে তো কত চিল্লাচিল্লি করছিলি। হঠাৎ সাউন্ড চুপ হলো কেন রে? আরিশা ধীরে ধীরে বলল, চিন্তায় ডুবে যাওয়া গলায়। তুই কিছু শুনেছিস? আরফা ভ্রু কুঁচকে বলল, কি শুনব? আরিশা গলায় হালকা সন্দেহ আর বিভ্রান্তি নিয়ে বলল, আরে রৌদ্র ভাইয়া তখন কি বলল, আমার বিয়ে আমি নাচব না তা কি করে হয়? কিন্তু বিয়েটা তো রৌদ্র ভাইয়ার না, তুরার। তাহলে ভাইয়া এই কথা কেন বলল? আরিশার কথায় সাথে সাথেই আরফার মুখেও থমকে গেল। এক মুহূর্তের ওর চোখে যেন এক ঝলকে সবকিছু ফিরে এলো, রৌদ্রের সেই কথা, তার দৃষ্টিটা, হাসিটা। তারপরই ওর মুখে ধীরে ধীরে একটা ফিক করে হাসি ফুটল। আরে ভাইয়া হয়তো মজা করে বলেছে। তুই শুধু শুধু এইটা নিয়ে ভাবছিস। চল এখন তুরার ওইখানে যাই না, সবাই তো আনন্দে মেতে উঠেছে। বলেই আরফা হাত ধরে আরিশাকে টেনে নিয়ে গেল তুরার দিকে। ছেলেরা এখনও নাচছে। কেউ জোরে চেঁচাচ্ছে, কেউ সিটি বাজিয়ে আকাশ মাথায় তুলছে। কারো শার্টে হলুদের ছোপ, কারো গায়ে ঝলমলে আলো ঝলকাচ্ছে। ছাদের বাতাসে এখন হাসির শব্দ, গানের তালে মাটির হালকা কম্পন, আর তার মাঝখানে তুরা গায়ে শুধু ফুলের মালা, গালে হলুদের ছোঁয়া, ঠোঁটে একরাশ লাজুক হাসি। পুরো ছাদটা যেন এক মুহূর্তে আনন্দে রঙিন হয়ে উঠল, কিন্তু কোথাও এক কোণে বাতাসের সাথে মিলিয়ে গেল একটুখানি অজানা অস্থিরতা, যা শুধু রৌদ্রের মনেই ভেসে উঠছে। সবার আনন্দে নাচার মধ্যে রৌদ্রের চোখে যেন কেবল একটাই দৃশ্য, তুরার মুখ। চারপাশের হাসি, গান, আলো সব মিলেমিশে যেন তুরাকেই ঘিরে আছে। গায়ের হলুদের আলোয় তুরার মুখটা একদম পরীর মতো লাগছে। চোখ নিচু, ঠোঁটে হালকা লাজুক হাসি, গালে একটু হলুদের ছোঁয়া, আর সেই নিঃশব্দ সৌন্দর্য যেন রৌদ্রের বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। রৌদ্র গভীর দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, পাখি, এইভাবে লজ্জা পাস না, না হলে আমি আরও শেষ হয়ে যাব। আর মাত্র কিছুক্ষণ, তারপর তুই শুধুই আমার। একদম আমার নামে দখল করে ফেলব। তুই শুধুই রৌদ্রের গ। রৌদ্রের ঠোঁটে তৃপ্তির হাসি খেলে গেল। চারপাশে যতই হইচই হোক, রৌদ্রের মন এখন এক অদ্ভুত নিশ্চুপ আগুনে পুড়ছে, যে আগুনে তুরাকে নিজের করে নেওয়া, জেদ আর অধিকার সব একসাথে জ্বলে উঠেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। পুরো খান বাড়ি যেন ক্লান্তির ভারে ডলে পড়েছে। গান, হাসি, চেঁচামেচি, হইচই সব মিলিয়ে এখন কেবল নরম নিস্তব্ধতা। একে একে সবাই নিজেদের ঘরে চলে গেছে, আলোগুলো ম্লান হয়ে এসেছে। তুরাও হেলতে দুলতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে হালকা হাসল। হলুদের রঙে মুখ, একদম কচুপাতার মতো হলুদ, ঠোঁটে শুকিয়ে যাওয়া লিপস্টিক, চোখে ঘুম আর ক্লান্তি। তুরা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে চুলটা তোয়ালে দিয়ে শুকাতে শুকাতে বিছানার দিকে এগোল। শরীরটা এখন একদম ভারী হয়ে গেছে, চোখে ঘুম ভর করছে। ঠিক তখনই দৃষ্টি গেল টেবিলের উপর রাখা ছোট্ট সেই গিফট বক্সটার দিকে, রৌদ্রের দেওয়া গিফট। হঠাৎ থেমে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বক্সটার দিকে। মনে মনে ভাবতে লাগল, এখন খুলব নাকি সকালে? সকালে হয়তো মনে থাকবে না, কিন্তু এখন, নিজের সঙ্গে নিজেই এই দোটানার মধ্যে শেষমেশ তুরা মুচকি হেসে গিফটটা হাতে তুলে নিয়ে বলল,
সকালে হয়তো আরও মনে থাকবে না, এখন দেখি ভাইয়া আমাকে কি দিল। তুরার কণ্ঠে ছিল কৌতূহল, চোখে হালকা উচ্ছ্বাস, কোথাও যেন অজানা এক শিহরণ, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে যা হয়তো তার রাতটাকে বদলে দেবে। তুরা হাসিমুখে গিফটটা হাতে নিয়ে এক এক করে ড্যাপিং পেপারগুলো খুলতে লাগল। প্রতিটা স্তর খোলার সাথে সাথে ওর বুকের ধুকপুকানি কেমন জানি বেড়ে যাচ্ছ। ও নিজেও জানে না এই গিফটটা খোলা মানে শুধু একটা বাক্স খোলা না, বরং নিজের জীবনকে পাল্টে দেওয়া। তুরা কাগজের শেষ টুকরাটা সরিয়ে যখন বক্সটা খুলল, ঠিক সেই মুহূর্তে ওর চোখ বড় বড় হয়ে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, কারণ বক্সের ভিতরে যা আছে সেটা তুরার কল্পনারও বাইরে। ও ঠোঁট কাঁপছে, চোখের পলক থেমে গেছে, শরীর একদম স্থির, কারণ বক্সে বাকিটা কালকে আজকে দিব না। কারণ আমি পাজি লেখিকা। চলবে। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। জানালার পর্দা এলোমেলোভাবে উড়ছে, আর রাতের নিস্তব্ধতা এমন গভীর যে মনে হয় এই পৃথিবীতে এখন নিঃশ্বাস নিচ্ছে কেবল সময়। সবাই গভীর ঘুমে মগ্ন, পুরো খান বাড়ি নিশ্চুপ, কেবল ঘড়ির টিকটিক শব্দটুকু যেন বাতাস ছেদ করে বেজে চলেছে। কিন্তু সবার চোখে ঘুম থাকলেও রৌদ্রের চোখে নেই। সে রুমের সোফায় বসে আছে, এক পা আরেক পায়ের উপর তুলে, নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দ শুনছে মনোযোগ দিয়ে। মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় আছে সে। তার দৃষ্টি স্থির, ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি, যেন জানে এখন যা ঘটবে তা সবকিছু বদলে দেবে। এদিকে তুরা তার রুমে, হাতে রৌদ্রের দেওয়া গিফটের বাক্স। কৌতূহলে ভরা দৃষ্টিতে ধীরে ধীরে বাক্সটা খুলল। আর মুহূর্তেই চোখ কপালে উঠে গেল। ভিতরে রাখা আছে এক জোড়া অসাধারণ ডায়মন্ডের বালা, যা ঘরের আলোয় ঝিলিক দিচ্ছে একদম মুক্তোর মতো। তুরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বালাগুলোর সূক্ষ্ম নকশা, প্রতিটি কোণে আলোর খেলা, সবকিছু এত নিখুঁত, এত মারাত্মকভাবে সুন্দর যে তুরা কথা বলার ভাষায় হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই বালার দিকে, যেন ওর চোখের দৃষ্টি আর ওখান থেকে সরানোই সম্ভব নয়। তুরা কাপা কাপা হাতে বাক্সের ভেতর থেকে সেই বালা দুটি বের করল। হাতের তালুতে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একে একে কবজিতে পড়তে লাগল। বালা দুটো হাতে পড়তেই ঘরের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন সেই ডায়মন্ডের ঝিলিক ছুঁয়ে দিচ্ছে তুরার মুখের হাসিকে। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে তুরা নিঃশব্দে হেসে উঠল। ও কখনো ভাবেনি রৌদ্র তাকে এমন দামি উপহার দেবে। মনের ভেতর খুশির ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে। সে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু ঠিক সেই খুশির মাঝেই তুরার চোখ আবার পড়ে গেল বাক্সের ভেতরে। ভেতরে আরেকটা জিনিস আছে, একটা রুমাল। সাদা রঙের, কিনারায় সোনালি নকশা করা। তুরা অবাক চোখে রুমালটা হাতে নিল। নরম কাপড়ের ভাঁজ খুলতেই তাতে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা চোখে পড়ল। লেখাটা পড়তেই তুরার চোখ কপালে উঠে গেল। পছন্দ হয়েছে মাই ভবিষ্যৎ রানী? এইসব কিছু তোর জন্যই। ভবিষ্যতে এর থেকেও ভালো দিব, আমার ভিতরে আগুন জ্বালানো চুম্বক পাখিগু। লেখাটা পড়ে তুরার মনে কেমন জানি একটু খটকা লাগল। বেশ কিছুদিন ধরেই দেখছে রৌদ্র তার সাথে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আগে কখনো দেখেনি। তুরা রৌদ্রের সেই আচরণগুলো মজার ছলেই নিত, কারণ রৌদ্রের চরিত্র পরিবারের কাছে গোপনে হলেও তুরা জানে রৌদ্র কেমন। রৌদ্র যে প্লে বয় তা তুরার অজানা না, শুধু কখনো প্রকাশ করেনি, পরিবারের একজন সদস্য অর্থাৎ ভাইয়া বলে। তুরা ভাবত রৌদ্র মেয়েদের সাথে নাটক করতে করতে এখন সেই নাটকগুলো তার সাথেও করছে, হয়তো শুধু মজা করে, দুষ্টুমি। কিন্তু যতই সময় যাচ্ছে ততই রৌদ্রের আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠছে। মনে মনে এসব ভেবে তুরার মনটা হঠাৎ উল্টে গেল, নিজেকে নিজেই ধমকের স্বরে বলল, আমি এসব কি ভাবছিছি? ভাইয়া হয়তো প্লে বয় হতে পারে, তাই বলে সে আমার সাথে সেরকম কিছু করবে? আমি তো ভাইয়ার বোন, তার পরিবারের একজন সদস্য। আমাকে কেন ওই চোখে দেখবে? তুরা, তুই ও না মাথা ঠিক কর। কালকে তুই শিহাবের বউ হতে যাচ্ছিস, আর তুই ভাবছিস অন্য বেড়াকে নিয়ে তবা গু। তুরা নিজেকে নিজেই বকে বকে শান্ত হল। বোকাতুরা বুকে ভেতর যা ভাবছে সেটা পুরোপুরি বুঝল না, মনে হলো যেন ও বুঝের মতো রয়ে গেছে। তারপর ধীরে ধীরে রুমালটার চারপাশ ঘুরিয়ে দেখতে লাগল। চোখ শুধু রুমালের দিকে, অনেক সুন্দর রুমালটা, যা তুরার খুব পছন্দ হয়েছে। মনে মনে বল, রৌদ্র ভাইয়ার সত্যিই পছন্দ আছে বলতে হবে। হঠাৎ তুরার মনে পড়ে গেল রৌদ্র ছাদে বলেছিল রুমালটার ঘ্রাণ নিবি, দেখবি পাগল হয়ে যাবি। রৌদ্রের কথা মনে পড়তেই তুরা আর দেরি করল না। সঙ্গে সঙ্গে রুমালটা নাকের কাছে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে বুঝতে পারল সত্যিই অসাধারণ, সুন্দর একটা ঘ্রাণ, যা তার কাছে একদম প্রিয় হয়ে গেল। তুরা আরেকবার ঘ্রাণ নিল, এবার আরও মনোযোগ দিয়ে।
যতই তুরা ঘ্রাণ নিচ্ছে ততই তার ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে আরও নিতে, আরও অনুভব করতে। অনেকক্ষণ এমন করার পর তুরার মাথা হঠাৎ কেমন জানি চক্কর খেতে লাগল। শরীরের সব কিছু কেমন জানি মাতাল লাগছে, মনে হচ্ছে পুরোটা পাগল পাগল, একদম নেশার মতো অনুভূতি ভর করছে প্রতিটি কোণে। সব কিছু কেমন জানি দুইটা দুইটা করে দেখছে তুরা। হাতে থাকা রুমালের দিকে তাকিয়ে দেখে দুইটা রুমাল। চোখ বড় বড় করে তাকিয়ে হা হি হি করে হাসতে হাসতে বলল, হি হি হা হা, জাদু জাদু। কিছুক্ষণ আগে তো এখানে একটা রুমাল ছিল, আর এখন দুইটা। কোথা থেকে আসলো হো হো? জাদু নিশ্চয়ই, রুমালটা জাদু জানে। তুরা মুহূর্তেই পাগলের মতো আচরণ শুরু করল। দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নেই, সাথে সাথে টেবিলে দরে ফেলে নিজেকে সামলাল। তারপর পাগলের মতো হেসে হেসে বলল, হা হা হা, রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে? ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তো আমার কেমন জানি পাগল পাগল লাগছে, মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। হা হা হু হু লেলে হা হা গি। তুরা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে হো হো করে হাসতে হাসতে চুলগুলো মাথার চারপাশে ঘুরাতে ঘুরাতে বলল, লে পাগলু, ডান্স ডান্স ডান্স। তুরা যেন কোনো নেশার জগতে প্রবেশ করেছে। নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো নাচতে লাগল। হঠাৎ নাচতে নাচতে আয়নাতে দেখল রৌদ্র দাঁড়িয়ে আছে পিছনে। তুরা এটাকেও জাদুর মতো মনে করল। রৌদ্রের দিকে ঘুরে তুরা এগিয়ে গেল, চারপাশ ঘুরতে ঘুরতে বলল, এ হে, রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে? প্রথমে রৌদ্রের জিনিসের পাওয়ার, তারপর সেই পাওয়ারে রৌদ্র ভাইয়াকেও আমার রুমে নিয়ে এসে পড়ল। হা হা, কি মজা! রৌদ্র তুরার পাগলামি দেখে বাঁকা হাসল। তার মানে তার পরিকল্পনা কাজ করেছে। রৌদ্রের ভাবনার মাঝেই তুরা এগিয়ে এসে রৌদ্রের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা জাদু ভাই, আমার এমন কেন লাগছে? রৌদ্র ফিসফিস করে বলল, কেমন লাগছে? তুরা উদ্দীপনায় ছলছল চোখে উত্তর দিল, কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে। মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। ইচ্ছেম তো আমার সাথে নাচেন প্লিজ। আমার খুব নাচতে ইচ্ছে করছে গি। কথাটা বলেই তুরা রৌদ্রের দুই হাত ধরে রৌদ্রকে নিয়ে নাচতে লাগল। রৌদ্র কম্প্রেশনে তার সাথে তাল মিলিয়ে দিল। দুজনেই এখন যেন এক ধরনের ব্যাঙের রূপে পরিণত হয়েছে, উচ্চ লাফ, একসাথে ছন্দে দোল। নাচের মাঝেই রৌদ্র ঘড়ির দিকে তাকালো, রাতের সময় দেখে হাঁপাতে হাঁপাতে তুরাকে বলল, তুরা আয়, মলে যাই, ওইখানে আরও অনেকে আছে। আমাদের সাথে নাচবে, আরও মজা হবে। তুরা খুশির ঝিলিকে চোখে আটকে ধরে বলল, সত্যিই? হুম, চল। তুরা সাথে সাথে বলল, ওকে চলেন। আমি যাব, আমি খুব নাচব। কথাটা বলেই তুরা দরজার দিকে এগোল। কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল, যেন কোনো ঝটকা লেগে গেছে। রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছি। আপনি কিভাবে আমার রুমে এলেন? রৌদ্র তুরার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কেন মনে নেই? তুই তো বললি জাদু। তাহলে তো আমি নিজে থেকে আসিনি, আমাকে নিয়ে এসেছে জাদু। দেখ কেমন জাদু, আমি দরজা না খুলেই হাওয়ার মতো এসে পড়লাম গো। তুরা সঙ্গে সঙ্গেই হেসে ফেলল। হু হু, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জাদু জাদু। কথাটা বলেই তুরা রুমের দরজা খুলে বের হল। পিছন পিছন রৌদ্র বের হল। হঠাৎ রৌদ্র দৌড়ে এসে তুরার মুখ চেপে ধরে বলল, হুশ, আস্তে, শব্দ করবি না, না হলে মানুষ জেগে যাবে। তখন আমাদেরকে যেতে দেবে না, আর আমরা নাচতেও পারব না গি। তুরা সঙ্গে সঙ্গেই মুখে আঙুল দিয়ে মাথা নাড়াল। রৌদ্র তুরার এক হাত ধরে চুপি চুপি তুরাকে নিয়ে বেরিয়ে গেল। তুরাও বাচ্চার মতো শান্ত, আনন্দমুখী হয়ে রৌদ্রের সঙ্গে তাল মিলিয়ে বাইরে বের হয়ে গেল। রাতের শেষ প্রহর। চারদিক নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে, আর তুরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, একটা শান্ত, গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলের কিছু গোছা মুখে এসে পড়েছে, নিঃশ্বাসের ছন্দে দুলছে আলতো করে। রৌদ্র একবার তুরার দিকে তাকালো, মুখে নিষ্পাপ শান্তি, চোখে নিঃশব্দ স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রের। নিচু গলায় নিজের সঙ্গে নিজেই বলল, জানি না তুরা, যখন তুই জেগে যাবি তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে আমি তোর রিয়াকশনে যাই ধরি না। কারণ আমার তোকে লাগবে, শুধু তোকেই। পৃথিবী যদি ধ্বংস হয়েও যায় তবু আমি তোকে ছাড়ব না, তুরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেড়া রৌদ্র তুরাকে নিয়ে ঠিকই চলে গেল।
আর এখন সময় খান বাড়ির দিকে ফিরে যাওয়ার। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো যেন খান বাড়ির উঠোনে পৌঁছাতেই চাইছে না। সকালের হালকা হাওয়া, পাখির ডাক, কুয়াশা সব কিছুই যেন অস্বস্তিকর নীরবতায় ঢেকে গেছে। ঘরের ভেতর এখনো সবাই ঘুমে, কেউ জানে না তাদের বাড়িতে কি ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শান্ত সকাল ভেঙে যাবে, শুরু হবে কান্না, চিৎকার আর হাহাকারের এক ভিন্ন সকাল। চল এখন দেখি খান বাড়ির ভেতর কি অবস্থা। আর সবাইকে একটা কথা বলি, যে পড়ছেন ভালো করে শুনেন, যদি আমার গল্প আপনার পছন্দ হয় তাহলে আমার পেজ প্রিয়সেনী পেজে ফলো করে রাখবেন। আমি টাইম টু টাইম গল্প দেই। এখন শুরু করা যাক। খান বাড়ির উঠোনে তখন সকালবেলার রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁজ আর ভাজা পোড়ার গন্ধে চারপাশ ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝালরে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলিমিলি বাতি। আঙিনায় ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ গ্লাসে দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিতার টানে মেতে আছে। মেয়েরা চুলে ফুল গুজছে, কানের দুল ঠিক করছে, আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমার শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজছে সেই পুরনো বিয়ের গান। বড়রা বসে বিয়ের কাজের তালিকা মিলাচ্ছে, কারো মুখে চাপা উৎকণ্ঠা, ফটোগ্রাফার এসেছে তো। কেউ আবার হাসতে হাসতে বলছে, এই যে বরপক্ষের ফোনটা ধর, কেউ রওনা দিচ্ছে কিনা দেখি। পুরো খান বাড়ি যেন এক উৎসবের মঞ্চ, আলো, হাসি, শব্দ আর ব্যস্ততায় মিশে আছে আনন্দের সুর। কিন্তু এই আনন্দের ভেতরেই কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণতি বয়ে আনবে। মহিলারা সবাই নিজেদের কাজে ডুবে আছে, রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা, সবকিছুতেই যেন এক উন্মাদনা। কিন্তু এই ব্যস্ততার মাঝেই রৌশনী খানের মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তুরাকে দেখা যাচ্ছে না। ভাবল হয়তো এখনো ঘুমাচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে সে বলল, তুরা এখনো ঘুম থেকে উঠেনি নাকি? এই ভেবে রৌশনী খান তুরার রুমের দিকে যাচ্ছে, ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এল। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুরা আপু রুমে নেই। কোথাও নেই। রুমের ওয়াশরুম, বারান্দা, সব জায়গা দেখেছি, তুরা আপু নেই। আর রুমের দরজাটাও বাহির থেকে লাগানো ছিল, ভিতর থেকে না। রৌশনী খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এল। চারপাশের কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বিয়ের ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করেই যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এল, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথায় বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বিয়ের ঘরে এত মানুষ, আর তুরা রুমে নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব তিথি? তুরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কারো রুমে গিয়েছে গি। আয়ানের কথাটা শেষ হওয়ার আগেই পিছন দিক থেকে এক পরিচিত কিন্তু ভয়ে কাঁপা কণ্ঠ শোনা গেল আরিশার। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তুরা কোথাও নেই। আর 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 আরিশার কণ্ঠ যেন ক্রমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রৌশনী খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল, আর আর রৌদ্র ভাইয়াও কোথাও নেই গে। মুহূর্তে খান বাড়ির বিয়ের সকালের সব শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, রান্নার আওয়াজ, গান, সব নিস্তব্ধ। কারও মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনেই একদম নিথর হয়ে গেলেন। ধব্বাস করে সোফায় বসে পড়লেন তিনি। মুখটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগেই আশিক খানও মাথায় দুই হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবীটা এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রৌদ্রই যে তুরাকে নিয়ে গেছে। কিন্তু ঘরের বাতাসে এখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রৌদ্র কেন তুরাকে নিয়ে গেল? রৌদ্রের সাথে তুরার এমন কি সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারল? মুহূর্তের মধ্যেই গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খান বাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তনুজা খান শাড়ির আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে।
পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গব।